হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে অলরেডি 2023-এর পরীক্ষা হয়ে গেছে। তো যারা কিন্তু প্রিপারেশন নিতে চাইছো 2024 সালের জন্য, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে পরীক্ষার কোশ্চেনের লেভেল কীরকম, কতটা টাফ লেভেলের কোশ্চেন পরীক্ষা আসছে, তোমরা সেটা আন্দাজ করতে অবশ্যই পেরেছো। তো আমাদেরকে কিন্তু প্রস্তুতি এখন থেকে করতে হবে, না হলে কিন্তু আমরা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু সিলেবাস সঠিকভাবে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেরণা টপিক, যেটা বলছি ইংলিশে মোটিভেশন। এই চ্যাপ্টার থেকে কিন্তু দুবারই পরীক্ষা প্রশ্ন এসেছে, 2023 সাল এবং 2022 সাল দুবারই কিন্তু প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো, তারপর আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করব। কারণ এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিক থেকে প্রশ্ন আসবেই। আর যারা আমার কিন্তু গত বছর ক্লাস করেছিলে, সাবস্ক্রিপশন নিয়েছিলে, আশা করছি এগুলো থেকে সবই তোমরা পেরেছো। কারণ আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আজও চেষ্টা করবো বুঝিয়ে দিতে। চলো, প্রত্যেকে লাইক করে দাও আর প্রত্যেকে কিন্তু মন দিয়ে ক্লাসটা করো। ওকে, দেখো এই প্রশ্নটা তোমাদের 2022 সালে 2023 সালে এসেছিল যে ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তথ্যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রতিতুল্য হবে। বাহ্যিক প্রেরণা, পুরস্কার ও শাস্তি, সাফল্যের চাহিদার বুদ্ধি। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ম্যাসলোর যে থিওরি ছিল সেটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু 2023 সালে প্রশ্ন এসেছিল। আর একটা প্রশ্ন এসেছিল, তোমাদেরকে দেখিয়ে দিই আমি। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষা এসেছিল, দেখতে পাচ্ছ এই যে এই প্রশ্নটা, আত্মশ্রদ্ধার চাহিদা, আশ্রয়, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিরাপত্তার চাহিদা, একাত্মতার চাহিদা। আমি আনসারগুলো এখন বলবো না, তোমাদেরকে লাস্টে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে তোমরা ক্লাস করার পরে আনসারটা করতে তোমাদের সহজ লাগছে না কঠিন লাগছে, তোমরাই জানাবে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু 2023 সালের পরীক্ষা এসেছিল। এছাড়াও কিন্তু 2022 সালেরও পরীক্ষায় প্রশ্নটা এসেছিলো। আমি তোমাদেরকে সেই প্রশ্নটাও দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2022 সালে। ঠিক আছে, এখানে বলছে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন কাজটি করতে চেষ্টা করো, তুমি শিখবে। এখানে শিক্ষক বা শিক্ষিকা কি করতে চাইছেন? বাহ্যিক প্রেরণা সৃষ্টি করতে চাইছেন, আভ্যন্তরীণ প্রেরণা সৃষ্টি করতে চাইছেন, পারদর্শিতার প্রেরণা উৎসাহিত করতে চাইছেন, অপশন নাম্বার ডি প্রেরণা অবদমন করতে চাইছেন। বুঝতে পেরেছো প্রশ্নটা? তাহলে এখানে কিন্তু আমরা সবগুলোই জানবো যে বাহ্যিক প্রেরণা কোনটি, আভ্যন্তরীণ প্রেরণা কোনটি, সবগুলো কিন্তু আমরা ভালো করে জানবো। তো আজকের ক্লাসটা তোমরা প্রথমেই মন দিয়ে শোনো, ভালো করে থিওরিটা যদি বোঝো তাহলে কিন্তু যে কোনো এমসিকিউ কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, ইজিলি তোমরা যে কোনো এমসিকিউ করতে পারবে। চলো আজকে আমাদের তাহলে মেন ক্লাসে আমরা চলে যাই। দেখো ভালো করে জিনিসটা পড়বে, আমি প্রত্যেকটা লাইন পড়ে তোমাদেরকে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিটেলসে। দেখো বলছে প্রেরণা, যেটাকে আমরা বলি মোটিভেশন, বলছে কোনো কিছু কাজ শিখনের জন্য প্রয়োজন ব্যক্তির প্রচেষ্টা। যেমন দেখো, আমি যে কোনো জিনিস যদি করতে চাই, আমার কি দরকার? প্রচেষ্টা দরকার। আমি যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কোনোভাবেই আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে এখানে বলছেন কোনো কাজ, যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ, ক্রিকেট খেলা থেকে হতে পারে, কোনো বাড়ির কোনো কাজ হতে পারে, বা কোনো জমির কাজ হতে পারে, যে কোনো কাজ, এভরিথিং। যে কোনো কাজ করার জন্য বা কোনো কিছু শেখার জন্য মানুষের প্রথম শর্ত কী? অর্থাৎ প্রিকুয়েস্টিক। ঠিক আছে, প্রিকুয়েস্টিক ফ্যাক্টর, যেটাকে ইংলিশে বলছে প্রিকুয়েস্টিক ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। অ্যাটেম্প্ট বা চেষ্টা ছাড়া কিন্তু আমরা কোনো কিছু পারবো না। তাহলে কোনো কিছু কাজ বা শিখনের জন্য সবার আগে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে কি? প্রচেষ্টা। প্রচেষ্টার উৎস হলো চাহিদা। তাহলে এই যে প্রচেষ্টা, আমরা কেন চেষ্টা করব? আচ্ছা, আমি যদি খেতে পাই, বসতে পাই, ঘুমোতে পাই, থাকতে চাই, আমি কি কোনো কিছু কাজ করার জন্য চেষ্টা করব? একদমই না। তাহলে আমার মধ্যে চেষ্টা কখন আসবে? যখন আমার মধ্যে চাহিদা আসবে। আমার মধ্যে যদি চাহিদা না আসে তাহলে আমি কিন্তু কোনো কিছু করার চেষ্টা করব না। বোঝা গেল? অর্থাৎ আমার মধ্যে একটা চাহিদা, নিড প্রয়োজন। ঠিক আছে, নিড প্রয়োজন, তবেই তো আমি পড়বো। যে আজকে দেখো তোমরা 2024 সালে প্রাইমারি টেটের জন্য পড়ছো, কারণটা কি? কারণটা তোমার একটা চাহিদা রয়েছে। কিসের চাহিদা? তোমাকে একটা চাকরি পেতে হবে, সেই জন্যই পড়াশোনা করছো, আদারওয়াইজ তো করতে না। তাহলে তোমার মধ্যে যখন চাহিদা তৈরি হবে বা নিড তৈরি হবে, তখনই তুমি কোনো কিছু করার জন্য চেষ্টা করবে। আর চাহিদার সৃষ্টি হয় অভাব থেকে। তাহলে আমার মধ্যে অভাব রয়েছে, ভালো করে বোঝো। নিড তৈরি হয় কী থেকে? নিড তৈরি হচ্ছে অভাব থেকে। অভাব মানে কি? ধরো আমার বাড়িতে, ভালো করে বোঝো, আমার বাড়িতে টাকা নেই, পয়সা নেই, সেই জন্য আমি চাল কিনতে পারিনি, ভাত রান্না করতে পারিনি, আমার বাড়িতে অভাব রয়েছে। সেই অভাব থেকে তৈরি হচ্ছে কি? চাহিদা।
আর চাহিদা থেকে কী হবে, তাড়না তৈরি হবে। ঠিক আছে, তাড়না জিনিসটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তাড়নার ফলে ব্যক্তির মধ্যে বিশেষ শক্তির সঞ্চার হয়, যা শক্তির দ্বারা কাজ শিখনকে লক্ষ্যমুখী করা যায়, যার ফলে আচরণটি সম্পাদিত হয়, ব্যক্তি ও প্রাণী তৃপ্তিবোধ করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় প্রেষণা। এবার জিনিসটা বোঝো, আমি পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে জানলাম যে কোনো একটা কাজ করতে গেলে মানুষের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানুষের প্রচেষ্টা বা মানুষের চেষ্টা। আর এই মানুষের চেষ্টাটা মানুষের মধ্যে তৈরি হয় কী থেকে, মানুষের চাহিদা থেকে। আমার মধ্যে যদি কোনো চাহিদা না হয় বা চাহিদা যদি না থাকে তাহলে আমি চেষ্টা করব না। আর আমার মধ্যে চাহিদা কখন আসবে, যখন আমার সেই জিনিসটা থাকবে না। আমার যদি আজকে একটা বাইক থাকে, আমি কিন্তু বাইক যদি আমার থাকে, ভালো করে বোঝো, আমার বাবা আমাকে বাইক কিনে দিয়েছে, তাহলে বাইক কেনার জন্য কি আমি কোনো চেষ্টা করব? কখনোই চেষ্টা করব না, কারণ আমার মধ্যে তো অভাব নেই। আমার যখন বাইক থাকবে না, আমার বন্ধুদের বাইক থাকবে, তখন আমার মধ্যে ওই বাইক না থাকার অভাবটা আছে। আর বাইক না থাকার অভাবটা যখন আমার মধ্যে থাকবে তখন আমার মধ্যে তাড়না তৈরি হবে। তাড়না মানে কি, ড্রাইভ। ড্রাইভ মানে কি, যে আমি কিভাবে পাবো বাইকটা, কি করলে আমার টাকাটা সেভিং করতে পারবো, কি কি কাজ করতে হবে, এর জন্য আমি ছোটাছুটি করতে শুরু করব। হয় আমি কোনো ব্যবসা করতে শুরু করবো, বা কোনো আমি বাইরে কাজে যেতেও পারি, বা আমি লেবারের কোনো কাজ করতে পারি, বা যে কোনো উপায়ে আমার মধ্যে টাকা ইনকাম করতে হবে, যে টাকা দিয়ে আমি কিন্তু একটা বাইক তৈরি করতে পারবো। এই যে আমার মধ্যে একটা মানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেই উত্তেজনাটাকে বলছি আমরা তাড়না। এই উত্তেজনা কী করছে, এই উত্তেজনা আমার মধ্যে একটা শক্তি সঞ্চার করছে, যে শক্তিটা দিয়ে আমি কাজ করতে পারছি, সেই শক্তিটাকে বলছে কি, প্রেষণা। আর প্রেষণা কি, প্রেষণা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া বা মানসিক শক্তি, বলবো না। তাহলে প্রেষণা কি, প্রেষণা হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া, একটা মেন্টাল প্রসেস। বোঝো, অবশ্যই প্রেষণা একটা মানসিক শক্তি, কিন্তু তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মেন্টাল প্রসেস। এটা কিন্তু মাথায় রাখো। দেখো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে প্রেষণা জিনিসটা, দেখো এখানে বলছে প্রেষণা প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা এই নিম্নলিখিত ক্রমগুলি পাই। একটা হচ্ছে অভাব, চাহিদা, তাড়না, কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, আচরণ সম্পাদন, তারপরে কি পেয়েছি, উদ্দেশ্য লাভ, আর চাহিদা নিবৃত্তি বা পরিতৃপ্তি। এই 7টা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, কটা পয়েন্ট, 7টা পয়েন্ট। কি কি দেখে নাও, আমি জিনিসটা আরও ভালো করে সিম্পলিফাই করে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা পুরো জিনিসটাকে কি বলবো, আমরা এই পুরো জিনিসটা কি বলবো, মোটিভেশন। তাহলে মোটিভেশনের মধ্যে পুরো জিনিসটা রয়েছে। প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে অভাব। আমার মধ্যে যখন অভাব থাকবে তখনই আমি কি করব, আমার মধ্যে চাহিদা তৈরি হবে। কারণ আমার যদি বাইক থাকে তাহলে বাইক কেনার কি চাহিদা আমার মধ্যে আসবে? আসবে না। তাহলে আমার বাইক নেই, সেই জন্য বাইক নেই মানে কি, অভাব আছে। আর অভাব আছে বলে আমার মধ্যে একটা চাহিদা তৈরি হবে। যখন আমার মধ্যে একটা চাহিদা তৈরি হবে, আমার একটা বাইক দরকার, তখন আমার মধ্যে তাড়না চলে আসবে। তাড়নাটা কি, যে আমি কীভাবে পাবো, কী কাজ করলে আমার মধ্যে টাকা আসবে, আমি কী করে টাকা উপার্জন করব, এটা আমি চাইবো। এটাকে বলছি আমরা তাড়না। যখন আমি এটা ভাবলাম তখন আমি কি করলাম, কাজ করতে শুরু করলাম, অর্থাৎ কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা। আমি সৌদি চলে গেলাম, বা আমি কেরালা কাজে চলে গেলাম, বা ব্যাঙ্গালোরের কাজে চলে গেলাম, বা কোনো একটা লেবারের কাজে গেলাম, বা একটা অফিসে চাকরির জন্য খোঁজাখুঁজি করতে শুরু করলাম। অর্থাৎ কাজের প্রতি আমি একটা উদ্দেশ্যমুখিতা হলাম, অর্থাৎ কাজের প্রতি আমি একটা ফোকাস করলাম। তারপরে কি হলো, আচরণ সম্পাদন। এবার কি হলো, যখন আমি কাজ করতে শুরু করলাম, কাজ খুঁজতে শুরু করলাম, তারপরে কি হবে, সাধারণত আমি একটা কাজ পাবো। কারণটা কি, ওই যে উদ্দেশ্য নিয়ে আমি বের হলাম সেটা কিন্তু আমার সম্পাদন হলো, মানে আমার পরিপূর্ণ হলো, যাক আমি একটা কাজ পেয়েছি। তারপর কি হচ্ছে, উদ্দেশ্য লাভ। যখন আমি কাজটা পেয়ে যাব তখন আমি এবার কাজ করতে শুরু করব। আর কাজ করলে শুরু হবে কি, আমার কাছে টাকা আসবে। আর আমার কাছে টাকা আসলে কি হবে, আমি আমার উদ্দেশ্যটা লাভ করব। আমি 1 বছর কাজ করে আমি 1 লক্ষ টাকা উপার্জন করেছি। এবার আমি বাড়ি গিয়ে একটা গাড়ি কিনবো। যখন আমি গাড়িটা কিনে ফেললাম তখন আমার চাহিদাটা পরিতৃপ্তি ঘটলো। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে কি, প্রথমে হলো কি, আমার মধ্যে অভাব তৈরি হবে। যখন আমার মধ্যে অভাব তৈরি হবে তার ফলে কী হবে, আমার মধ্যে একটা চাহিদা তৈরি হবে। যখন চাহিদা হলো তার মানে তাড়না হবে। তাড়না হলে কি হবে, আমি কাজের জন্য ছটপট করতে শুরু করব। কোথায় কাজ আছে, কাজ কোথায় পাবো, আমি খুঁজতে শুরু করব। কাজ যখন আমি খুঁজতে শুরু করবো নিশ্চয়ই আমি একটা কাজ পাবো, মানে আচরণ সম্পাদন হবে। তারপরে কি হবে, যখন আমি কাজটা পেয়ে গেলাম তখন আমার উদ্দেশ্যটা লাভ হবে। জাস্ট
আমি কাজ খুঁজছিলাম, কাজ আমি পেয়ে গেছি, মানে আমার উদ্দেশ্যটা ফুলফিল। যখন আমার উদ্দেশ্য ফুলফিল হলো তখন আমার চাহিদা যেটা ছিল সেই চাহিদা পরিতৃপ্ত হবে, কারণ আমি তখন তো উপার্জন করতে শিখে গেছি, তার মানে আমি একটা গাড়ি কিনতে পারবো। জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এগুলো জাস্ট মনে রাখবে পরপর। তারপর দেখো, তারপর এখানে কি বলছে যে মনোবিদ সুইফট এর মতে ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য কি বলছে দেখো, এখানে একটা সংজ্ঞা ছিল, ওটা ইম্পর্টেন্ট নয়। ওকে, চলো আমি কেটে দিয়েছি ওটা। কি বলছে দেখো, প্রেরণার শ্রেণীবিভাগ। প্রেরণার শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ দ্য মোটিভেশন। প্রেরণার শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ দ্য মোটিভেশন বলতে কি বোঝায়? 1 নম্বর শারীরিক প্রেরণা। ভালো করে বোঝো, আমরা প্রেরণাকে অনেকগুলো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি শারীরিক প্রেরণা, যেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল মোটিভেশন, যেটাকে বলছে শারীরিক প্রেরণা। এটা কি দেখো, প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য প্রেরণাগুলোকে বলা হয় শারীরিক প্রেরণা। অর্থাৎ যে সমস্ত প্রেরণাগুলো ছাড়া একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না, অর্থাৎ যে সমস্ত প্রেরণাগুলো ছাড়া একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না, তাকে আমরা কি বলবো? শারীরিক প্রেরণা বলবো। যেমন কি দেখো, খাদ্য, পানীয়, বাতাস, যৌনতা, শরীরের দূষিত পদার্থ নিঃসরণ, দেহের তাপ ইত্যাদি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল মোটিভস। এছাড়াও আবেগকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মেনলি যেটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি ফিজিওলজিক্যাল মোটিভস, ঠিক আছে? তারপর অপশান থাকলো খাদ্য, পানীয়, বাতাস, যৌনতা, শরীরের দূষিত পদার্থ নিঃসরণ, এইগুলো। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শারীরিক প্রেরণার মধ্যে পড়ছে, অর্থাৎ যে প্রেরণাগুলো ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। যেমন দেখো ঘুম। ঘুম কি হবে তাহলে? আমাদের অবশ্যই ঘুম হবে শারীরিক প্রেরণা। যদি আমি আজকে না ঘুমাই আমি বেঁচে থাকতে পারবো, কালকে যদি না ঘুমাই বেঁচে থাকতে পারবো, 3 দিন পর যদি না ঘুমাই আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু 4 দিনের মাথায় আমি দেখবে ঠিক আস্তে আস্তে মারার মতন হয়ে যাব, অর্থাৎ মরার দিকে আমি চলে যাব। কারণ ঘুম মানুষের কিন্তু একান্তই প্রয়োজন, কারণ যেগুলো ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে না। যেমন আমি মোবাইল ছাড়া কি আমি মারা যাব? কখনোই না, কারণ মোবাইল ছাড়া মানুষ কিন্তু মারা যাবে না। এগুলো কি? এগুলো আমাদের অন্যান্য নিডসের মধ্যে পড়ছে। ওকে, অর্থাৎ এগুলো আমাদের সোশ্যাল নিডসের মধ্যে পড়ছে, সামাজিক চাহিদার মধ্যে পড়ছে, সেগুলো আমরা কিন্তু পরবর্তী টাইমে আরও জানছি। ওকে, জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তাহলে শারীরিক প্রেরণা কি? শারীরিক প্রেরণা হচ্ছে খাদ্য, পানীয়, বাসস্থান, যৌনতা, শরীরের দূষিত পদার্থ নিঃসরণ, দেহের তাপ, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলবো? শারীরিক প্রেরণার অন্তর্ভুক্ত করব। ক্লিয়ার হচ্ছে? এবার চলো, সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম এবং প্রাইমারি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের পেড ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 9647300217। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9647300217। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 9647300217। এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তোমাদের অ্যানালাইসিস করা হবে, ডেলি মক টেস্ট থাকছে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার থাকছেন। তো তোমরা কিন্তু যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টোটাল তোমাদের 1 বছরের কোর্স, কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোনো এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশান জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমরা করিয়ে থাকি। তার জন্য টোটাল ফিস হচ্ছে তোমাদের 1000, অর্থাৎ 1 বছর মানে 12 মাসে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 1000 টাকা, যেটা মান্থলি হিসাবে পড়ছে তোমাদের মাত্র 85 টাকা করে পড়ছে, যেটা পেমেন্ট করতে হবে তোমাদের 4টে ইনস্টলমেন্টে। ওকে, আর তোমরা অনেকেই রয়েছে যারা কিন্তু শুধুমাত্র কম্বাইনের জন্য মক টেস্ট দিতে চাইছো। মক টেস্টেরও আমাদের আয়োজন রয়েছে, এক্সাম পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। তো স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে, সঙ্গে তোমরা মক টেস্টও পাবে। ঠিক আছে, শুধুমাত্র মক টেস্ট নয়, পিডিএফও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে রেগুলার। শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 টাকা, এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা মানে মক টেস্টের সুবিধা নিতে পারবে। তো তোমরা যে কোর্সটা নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ তোমাদেরকে প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। থ্যাংক ইউ। নেক্সট বলছে ব্যক্তিগত পেশনা, যেটাকে বলছে পার্সোনাল মোটিভ। ব্যক্তিগত পেশনা বা পার্সোনাল মোটিভ বলতে কি বোঝায়? ব্যক্তির সত্তাকে ভিত্তি করে যে পেশনাগুলি কার্যকরী হয় তাকে বলছে ব্যক্তিগত পেশনা। অর্থাৎ যে সমস্ত পেশনাগুলো ব্যক্তিগতভাবে ভ্যারি করে, যেমন ধরো আমার মোবাইলের প্রয়োজন,
কিন্তু আমার বাবার মোবাইল প্রয়োজন নেই, আমি আমার বাবাকে মোবাইল কিনে দিয়েছি কিন্তু ব্যবহার করে না। কারণটা কি? তাহলে যে সমস্ত প্রেষণাগুলো ব্যক্তিভেদে নির্ভরশীল, মানে ব্যক্তির উপর নির্ভরশীল, কারোর কাছে প্রয়োজন হতে পারে, কারোর প্রয়োজন না হতে পারে। কেউ 5 স্টার হোটেল ছাড়া ঘুমাতে পারে না, আবার কেউ কুঁড়ো ঘরেও ঘুমাতে পারে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ব্যক্তিগত বা পার্সোনাল মোটিভেশন। বোঝা গেল জিনিসটা? যেমন এছাড়াও বলতে পারি কি আগ্রহ, তারপরে মূল্যবোধ, আগ্রহ, মনোভাব, মূল্যবোধ, আত্মসচেতনতা, আত্মপ্রকাশ, এগুলো মেনলি এগুলো মনে রাখবে। ঠিক আছে? এগুলো দেখো ব্যক্তিভেদে নির্ভর করে। যেমন দেখো আগ্রহ, কোনো একটা জিনিসের প্রতি আমার একটা আগ্রহ আছে, তোমার না থাকতেও পারে। কোনো একটা জিনিসের প্রতি তোমার এক রকমের মনোভাব, আমার অন্য রকমের মনোভাব হবে। তুমি কাজের প্রতি মূল্যবোধ করো, আমি মূল্যবোধ করি না, হতে পারে। আত্মসচেতনতা, কেউ দেখবে কারোর সেলফ রেসপেক্ট অনেক বেশি, আবার কারোর সেলফ রেসপেক্ট একদম নেই বললেই চলে। আবার কেউ নিজেকে প্রকাশ করে, আবার কেউ নিজেকে প্রকাশ করে না, মানে নিজেকে গুটিয়ে রাখে। এগুলোকে বলছে পার্সোনাল মোটিভ, অর্থাৎ ব্যক্তিগত প্রেরণা। জিনিসটা ক্লিয়ার? আমি আবার বলছি, ব্যক্তিগত প্রেরণা কোনগুলো? যেগুলো ব্যক্তিভেদে নির্ভর করে, যেমন যে আগ্রহ, মনোভাব, মূল্যবোধ, আত্মসচেতনতা, আত্মপ্রকাশ, এগুলোকে আমরা কি বলবো? পার্সোনাল মোটিভ বলবো। আত্মপ্রকাশের চাহিদা ব্যক্তিগত প্রেরণার মধ্যে অন্তর্ভুক্ত। জিনিসটা বুঝতে পেরেছো? আত্মপ্রকাশের চাহিদা এটা কিন্তু ব্যক্তিগত বা পার্সোনাল মোটিভেশনের অন্তর্গত। নেক্সট পয়েন্ট দেখো, মনোবিদ মাসলো বলেন প্রতিটি ব্যক্তি নিজেকে প্রকাশ করতে চায়, এই চাহিদাকে কেন্দ্র করে যে প্রেরণা সৃষ্টি হয় তাকে বলছে আত্মপ্রকাশের প্রেরণা। আত্ম মানে কি? আত্ম মানে নিজেকে, আত্ম মানে কি? নিজেকে, আর প্রকাশ মানে কি? প্রকাশ করতে চায়, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি নিজেকে প্রকাশ করতে চায়। দেখো আজকে তুমি কেন চাকরি করতে চাইছো, কেন তুমি প্রাইমারি টেটের জন্য পড়ছো? কারণ তুমি চাইছো আমার সমাজে একটা সম্মান হোক, আমার সমাজে মানুষ আমাকে সম্মানের চোখে দেখুক, আমার একটা আইডেন্টিটি কার্ড হোক, আমি একটা গভর্নমেন্ট মানে সিলমোহর পাই। অর্থাৎ কি? তুমি তোমার নিজেকে প্রকাশ করতে চাইছো, তুমি তোমার নিজেকে তুলে ধরতে চাইছো। এটাকে কি বলছে? ব্যক্তিগত প্রেরণা বলছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এবার চলে আসি আমরা সোশ্যাল মোটিভ। এবার যেটা আমরা পড়বো সামাজিক মোটিভেশন। তাহলে সামাজিক মোটিভেশনটা কি? দেখো, মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। তুমি প্রত্যেকে জানো যে মানুষ হচ্ছে একটি সামাজিক প্রাণী, যে সে সমাজে বাস করে, সমাজ প্রয়োজন মতো তার সদস্যদের আচরণকে নিয়ন্ত্রণ করে। সমাজে বাস করার ফলে যে চাহিদাগুলি তৈরি হয়, সেই চাহিদাগুলি পূরণের জন্য যে প্রেরণা কার্যকরী হয় তাকে বলছে সামাজিক প্রেরণা। জিনিসটা ক্লিয়ার? তাহলে সামাজিক প্রেরণা বলতে কি বোঝায়? কারণ আমি তুমি প্রত্যেকটা মানুষ কি সামাজিক প্রাণী, অর্থাৎ সোশ্যাল মানে অ্যানিম্যাল, প্রাণী। ঠিক আছে? অর্থাৎ মানুষ সমাজ ছাড়া বেঁচে থাকতে পারে না। অর্থাৎ একটা সমাজে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু চাহিদা আছে, কিছু না কিছু ডিম্যান্ডস রয়েছে। সেই ডিম্যান্ডগুলোকে আমরা কি বলবো? সোশ্যাল মোটিভস। ক্লিয়ার? দেখো তারপরে কি বলছে? তারপরে বলছে সামাজিক প্রেরণার মধ্যে কী কী রয়েছে? সামাজিক মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা, আত্মসম্মান ইত্যাদি। অর্থ, এই যে টাকা পয়সা, কেউ ধনী কেউ গরিব, এগুলো কোন ধরনের প্রেরণা? অবশ্যই এগুলো সামাজিক প্রেরণা। তারপর সম্মান, রেসপেক্ট, এগুলো কী ধরনের প্রেরণা? সামাজিক প্রেরণা। আজকে দেখো তুমি যদি কোনো জায়গায় যাও, তোমার এক ধরনের সম্মান রয়েছে। একটা যদি ডিএসপি বা এসপি হোক বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি করে এমন একজন ব্যক্তি, ডিএম হতে পারে, ডিস্ট্রিক্ট কালেক্টর হতে পারে, তারা যদি একটা জায়গায় যায় তাদের সম্মান কিন্তু অন্যরকম। অর্থাৎ সমাজে বেঁচে থাকার জন্য মানুষের যে সমস্ত চাহিদাগুলো তৈরি হয় সেগুলোকে বলছি আমরা সামাজিক চাহিদা। বোঝা গেল? যেমন সামাজিক মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধা, আত্মসম্মান, অর্থ, এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা সামাজিক মর্যাদা, সামাজিক প্রেরণার মধ্যে ফেলবো। ক্লিয়ার? তারপর চলে আসো, তারপরে এছাড়াও আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এক প্রেরণা বা দুই প্রকার। প্রেরণাকে আমরা আবার কিন্তু দুই রকমে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আভ্যন্তরীণ প্রেরণা, যেটাকে বলছে কি ইন্ট্রিনসিক মোটিভেশন বা প্রাইমারি মোটিভেশন, আর একটাকে বলছে বাহ্যিক মোটিভেশন। ঠিক আছে? তাহলে এবার দেখো আভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক প্রেরণা কাকে বলছে? আভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক প্রেরণা বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাকে ভালো করে জানতে হবে। দেখে নাও, আভ্যন্তরীণ প্রেরণা বা প্রাথমিক প্রেরণা কোনটি? একটা যে কি ইন্ট্রিনসিক মোটিভেশন বা প্রাইমারি মোটিভেশন, কি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে থেকে বিশেষ লক্ষ্য পূরণের তাড়না অনুভব করে।
ঠিক আছে, এই তাড়না অনুভব করার জন্য বাইরে থেকে কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না, অর্থাৎ ব্যক্তি নিজের চেষ্টাতেই বিষয়টিকে শিখতে চেষ্টা করে। এই ধরনের প্রেরণাকে কী বলা হয়? অন্তস্থ প্রেরণা বা আভ্যন্তরীণ প্রেরণা বা ইন্ট্রিনসিক মোটিভেশন। জিনিসটা এবার বোঝো আমি কি বলতে চাইছি, বুঝো। ধরো আমি সারাদিন স্কুলে ছিলাম, ঠিক আছে, আমি স্কুলে ছিলাম, বিকেল হয়েছে, 4টে বেজেছে, আমার বন্ধু আমাকে বললো চল ক্রিকেট খেলতে যাবি। আমি সারাদিন এত ক্লান্তর পরেও আমি কিন্তু ক্রিকেট খেলতে চলে গেলাম। এই যে কেন গেলাম? কারণ আমার মধ্যে একটা শক্তি কাজ করছে, আমাকে খেলাধুলা করতে হবে, ভালো লাগছে। অর্থাৎ যেখানে কোনো মানুষ কোনো কিছু করে আনন্দ পায়, জিনিসটা বোঝো। তাহলে যখন কোনো মানুষ কোনো কিছু করে আনন্দ পায় তখন সেটাকে বলছি আমরা আভ্যন্তরীণ মোটিভেশন বা ইন্ট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ এখানে তোমাকে বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করতে হবে না। যেমন আমি বল খেলা দেখছি, সিনেমা দেখছি, আমাকে সিনেমা দেখতে গেলে কি আমার কোনো বিরক্ত লাগে? নিশ্চয় লাগে না। কিন্তু যখন কোনো কিছু করতে গিয়ে আমি ক্লান্ত অনুভব করব, বিরক্ত অনুভব করব, সেটা হচ্ছে আমার ইন্ট্রিনসিক মোটিভেশনের মধ্যে আর পড়বে না। জিনিসটা ক্লিয়ার? তাহলে ইন্ট্রিনসিক মোটিভেশনের ক্ষেত্রে যে শক্তিটা আসে সেটা আমার মন থেকে আসে, আমার মনের মধ্যে থেকে আসে। যেমন দেখো, ধরো কোনো একজন ছেলে একটা ইউটিউবে চ্যানেল করেছে, সে রেগুলার ভিডিও বানায়, কিন্তু তার ভিডিওতে কোনো ভিউজ আসে না, 1টা 2টো 3টে, তবুও সে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। কারণটা কি? কারণ তার ভালো লাগছে। সে বলতে চাইছে কেউ দেখুক বা না দেখুক, আমি আমার কাজ করব, আমার ভালো লাগে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই যে ভালো লাগা থেকে তার মধ্যে একটা যে শক্তি সঞ্চার হয়েছে, সেই শক্তিটাকে বলছে কি? আভ্যন্তরীণ প্রেরণা। জিনিসটা ক্লিয়ার? চলো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাহ্যিক প্রেরণা বা গৌণ প্রেরণা, যেটাকে আমরা বলবো কি? এক্সট্রিনসিক মোটিভেশন। দেখো তাহলে বাহ্যিক প্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন জিনিসটা কি? দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলছে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগিয়ে তোলার জন্য কোনো বিমূর্ত উদ্দীপক, যেমন প্রশংসা, অধিক নম্বর ইত্যাদি, বা মূর্ত কোনো উদ্দীপক, পুরস্কার, সার্টিফিকেট ইত্যাদি ব্যবস্থা করা হয়। এই ধরনের কোনো বিমূর্ত বা মূর্ত উদ্দীপকের মাধ্যমে প্রেরণা জাগিয়ে তোলাকে বলছে কি? বাহ্যিক প্রেরণা। জিনিসটা বোঝো। ধরো কালকে আমি আজকে তোমাদেরকে পড়া দিলাম, আমি ধরো ক্লাস 5-এ গেছি, বাচ্চাদেরকে পড়া দিলাম, তো বললাম যে কালকে তোমরা এগুলো প্রত্যেকে পড়ে আসবে। প্রত্যেকটা ছেলে মেয়ে পড়ে আসলো, আমি তাদেরকে পড়ে আসতে বললাম, তারা পড়ে আসলো। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি যে আমি কিন্তু বললাম, তারা কিন্তু পড়ে আসলো। এটা তাদের মন থেকে কিন্তু পড়েছে, তাদের পড়তে ভালো লেগেছে, পড়ে আসলো। আমি তাদেরকে বলিনি যে তোরা কাল যদি পড়ে না আসিস আমি তোদেরকে শাস্তি দেবো, বা তোরা যদি কাল পড়ে আসিস আমি তোদেরকে পুরস্কার দেবো, এরকম কিছু আমি তাদেরকে বলিনি। এগুলো সবাই পড়বে, ভালো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করেছে। তাহলে এটা কি কেন পড়লো? কারণ তার মন থেকে সে চেয়েছে যদি আমি এটা ভালো করে পড়ি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাবো। তার মনের মধ্যে একটা আনন্দ অনুভব করেছে, তার জন্য সে পড়েছে। কিন্তু দেখা গেল কয়েকজন শিক্ষার্থী পড়ে আসেনি। আমি তাদেরকে বললাম যে কালকে যদি তুমি পড়ে না আসো তাহলে তোমাকে আমি কান ধরে বাইরে বের করে দেব। সেই ছেলেটা ঠিক তার পরের দিন পড়াশোনা করে এসছে। তাহলে কেন পড়াশোনা করে আসলো? সে তো আগের দিন পড়াশোনা করে আসেনি, পরের দিন কেন পড়াশোনা করে আসলো? কারণ আমি তাকে বলেছি যদি কালকে তুমি পড়াশোনা করে না আসো আমি তোমাকে কান ধরে বের করে দেবো, মানে তাকে আমি একটা শাস্তি দেবো বলেছি। তাহলে শাস্তিকে এড়ানোর জন্য বা শাস্তিকে দূর করার জন্য সে কিন্তু কোনো কাজটা করেছে। তাই এটাকে কি বলছে? বাহ্যিক প্রেরণা। জিনিসটা ক্লিয়ার? আবার দেখো তুমি প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ, প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে লাগাতার পরিশ্রম করছো, এই যে কোনো একটা এন্ট্রান্স পরীক্ষা বা কোনো একটা পরীক্ষায় পাশ করার জন্য যখন তুমি পড়াশোনা করছো সেটাকেও আমরা বলবো কি? এক্সট্রিনসিক মোটিভেশন। ঠিক আছে? আবার এটা আমি বলতে পারি, ধরো কোনো একটা ছেলে সে কিন্তু রেগুলার নিয়মিত পড়াশোনা করছে, কারণ সে ডাক্তার হতে চায়, তার মধ্যে ডাক্তার হওয়ার একটা বাসনা আছে, তার মধ্যে একটা ডাক্তারের প্রতি একটা ভালোবাসা আছে, সেই যে পড়াশোনা করছে এটাকে কি বলছে? এই প্রফেশনটাকে কি বলছে? এটা বলছে ইন্ট্রিনসিক মোটিভেশন। জিনিসটা বোঝো এখানে। যখন একটা ছেলে বা একটা মেয়ে ডাক্তার হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য দিন রাত পড়াশোনা করছে, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক মোটিভেশন। কারণ সে মনের আনন্দে কিন্তু দিন রাত পড়ছে। কিন্তু ওই ছেলেটা ডাক্তারি পড়তে চায় না, তার বাবা তাকে জোর করে পড়াচ্ছে, পড়, তোকে ডাক্তারি হতে হবে, ডাক্তারি পেতে হবে। ছেলেটা বাধ্য হয়ে পড়ছে, বা ছেলেটাকে তার ডাক্তারির প্রতি তার ভালোবাসা নেই। যেমন দেখো আমি একটা কথা বলি, অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করি কিরে কী করছিস? এই যে দাদা কী করবো, এইচএস দিলাম, এবার গ্র্যাজুয়েশনে ভর্তি হবো।
এবার যদি কেউ ওকে বলে না ভাই এক কাজ কর, তোরা কিন্তু জিএনএম এর নার্সিং কর, নার্সিং ট্রেনিং কর, তাহলে দেখবি একটা চাকরি পেয়ে যাবি। তখন অনেকে কি বলে, না দাদা আমার ওই নার্সিং প্রফেশনটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। তখন সে কী করলো, তাকে কিন্তু বোঝাতে শুরু করলো, দেখ মানুষের ভালো লাগা মন্দ লাগা বলে কিছু হয় না, তুই যদি কোর্সটা করিস তুই একটা চাকরি পাবি, অন্তত রুজি রোজগার করে খেতে পারবি। সে তখন রাত্রে ভাবলো জিনিসটা, সে ভেবে কিন্তু বললো যে ঠিক আছে দাদা আমি তাহলে পড়াশোনা করব। এই যে তারপরে সে পড়াশোনা করলো, এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা এক্সট্রিনসিক মোটিভেশন। কারণ সেই প্রফেশনটার প্রতি তার ভালোবাসা ছিল না, তাকে জোর করে কিন্তু মোটিভেট করা হয়েছে যে তুমি পারবে, তুমি পড়ো। কিন্তু যে ছেলে বা যে মেয়ে দীর্ঘদিন কিন্তু নার্সিং চান্স পাওয়ার জন্য দিন দিন পড়ে যাচ্ছে, কারণ তার নার্সিংয়ের প্রতি একটা ভালোবাসা আছে, তার কাজের প্রতি একটা ভালোবাসা আছে। এই যে ভালোবাসা যেখানে থাকবে সেটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক মোটিভেশন। ক্লিয়ার? তারপর দেখো, তারপরে ভালো করে দেখো এখানে কি বলছে, যে স্কুলের নিয়ম কানুন মেনে চললে তোমাকে কর্তৃপক্ষ কী করবে, প্রশংসা করবে বা তোমাকে পুরস্কার দেওয়া হবে। দেখবে অনেক সিনেমায় দেখতে পাও তোমরা বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেওয়া হয় না, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে ভালো কাজ করে একটা বছরের পর তাকে কিন্তু একটা পুরস্কার দেওয়া হয়। ঠিক তেমনি বলা হলো আমাদের ক্লাসরুমে যে শিক্ষার্থী ভালো করে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, নিয়মিত স্কুল আসবে, কোনো রকম অ্যাবসেন্ট করবে না, তাকে আমরা কি করব, বছরের শেষে একটা ভালো পুরস্কার প্রদান করব। সেই ছেলেটা সেই পুরস্কারটি পাওয়ার জন্য, সেই প্রাইজটি পাওয়ার জন্য সে রেগুলার কিন্তু স্কুল আসে, তার কিন্তু স্কুল আসার প্রতি ইচ্ছে নেই, কিন্তু সেই পুরস্কারটা পাওয়ার জন্য সে স্কুলে আসে। এই যে কোনো কিছু পাওয়ার জন্য সে স্কুলে আসলো বা কোনো কিছু করার চেষ্টা করলো, এটাকে আমরা কি বলবো, এক্সট্রিনসিক মোটিভেশন বলবো। ক্লিয়ার? এরপরে যখন আমরা এটা এমসিকিউ আকারে প্র্যাকটিস করবো তখন দেখবে ডিটেলসে আমরা জেনে গেছি। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? চলো, শিক্ষণের ক্ষেত্রে প্রেরণার ভূমিকা। এবার রোল অফ মোটিভেশন ইন লার্নিং। তাহলে শিক্ষণের ক্ষেত্রে প্রেরণার কী কী ভূমিকা রয়েছে আমরা এই বিষয়ে জানবো। দেখো, প্রেরণা শিক্ষণ প্রক্রিয়াতে বিভিন্নভাবে কাজ করে। তাহলে কি, প্রেরণা আমাদের শিক্ষণ প্রক্রিয়াতে বিভিন্নভাবে কাজ করে। যেমন দেখো, আমার মধ্যে মোটিভেশন যদি না থাকে, আমাকে পড়তে কি ভালো লাগবে? নিশ্চয় লাগবে না। দেখবে আমরা কিন্তু অনেক সময় পড়তে বসি না, একটু পরে আমরা মোবাইল ইউজ করতে শুরু করি, তখন আমরা কি করি, ইউটিউবে গিয়ে মোটিভেশনাল ভিডিও দেখতে শুরু করি, যাতে আমি সেই জিনিসটার প্রতি মোটিভেশন পাই। তাহলে শিক্ষণের ক্ষেত্রে এই যে মোটিভেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি কি কি দেখো, এগুলো আমরা জানবো। বলছে প্রেরণা ব্যক্তির কর্মে উদ্যম বা শক্তি যোগায়। দেখো, আমার মধ্যে যখন প্রেরণা জন্মাবে তখন যে কোনো কাজ করতে আমার ভালো লাগবে, আমার সেই কাজটার প্রতি বিরক্ত ফিল হবে না, তাই তো? তাহলে প্রেরণা কিন্তু যে কোনো কাজ করার জন্য একটি শক্তি যোগায়। তাহলে কাজ করার জন্য প্রেরণা হচ্ছে কি, একটা জ্বালানি হিসাবে কাজ করে, একটা ইন্ধন হিসাবে কাজ করে, একটা ফুয়েল হিসাবে কাজ করে, এটা মাথায় রাখো। আচরণের প্রকৃতি নির্বাচন করে। তোমার মধ্যে যখন কোনো কাজের প্রতি প্রেরণা থাকবে, তোমার আচরণের পরিবর্তন হবে। যেমন দেখো, তোমার ধরো মানে স্কুল আসতে খুব ভালো লাগে, তোমার স্কুল আসতে ভালো লাগে, তুমি কি করবে, দেখবে ক্লাস 9টার সময় যদি স্কুল বসে তুমি ঠিক 9টার আগে আসবে। কিন্তু আমার স্কুল দিতে ভালো লাগে না, আমার মা আমাকে জোর করে স্কুল পাঠায়, দেখবে আমার স্কুল আসতে আসতে আমার 9:30 বেজে যাবে। কারণটা কি? কারণ প্রেরণা মানুষের আচরণের কিন্তু পরিবর্তন ঘটায়, এটাও কিন্তু মাথায় রাখবে। তারপর নেক্সট বলছে প্রেরণা ও কাজ সম্পন্ন করে। তাহলে প্রেরণা কী করছে, প্রেরণা যে ব্যক্তির যে কোনো কাজকে সুসম্পন্ন হতে সাহায্য করে। একই জিনিস, প্রেরণা শিক্ষার্থীর শিক্ষণ কৌশলকে প্রভাবিত করে, এটা এর আগেই বললাম। প্রেরণা শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ণয় করে, একদম। কারণ তোমার মধ্যে যত মোটিভেশন থাকবে তত তুমি কিন্তু ভালো কাজ করতে পারবে, আর তুমি যত ভালো কাজ করে তুমি তত কিন্তু সাকসেস হতে পারবে। অর্থাৎ এই জিনিসগুলো পজিটিভ দিক, শিক্ষণের ক্ষেত্রে প্রেরণার গুরুত্ব। তারপর দেখো, শ্রেণীকক্ষে প্রেরণার কী কী নীতি রয়েছে এটা জানবো। তাহলে প্রিন্সিপাল অফ মোটিভেশন ইন দ্য ক্লাসরুম। ওকে, দেখো একটা হচ্ছে কি প্লেজার বা পেন, জিনিসটা বোঝো। দেখো যে কোনো জিনিস ভালো করে বোঝো, যে কোনো জিনিস মানে করার ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে কি আনন্দ আর একটা হচ্ছে কি শাস্তি। কেউ কেউ কোনো একটা কাজ আনন্দ পাওয়ার জন্য করে, আবার কেউ কেউ কাজ ওই শাস্তি এড়ানোর জন্য করে তো। দেখবে কিছু কিছু ছেলে মেয়ে যারা ফার্স্ট বয় হয় তারা কিন্তু রেগুলার ভালো করে পড়াশোনা করে, আর যারা লাস্ট বেঞ্চার তাদেরকে স্যার যদি বলে যে কাল পড়া না করে আসলে কান ধরে বের করে দেবো, সে কিন্তু পড়াশোনা করে আসবে, সে শাস্তির ভয়ে করে আসলো। তাহলে কি, সন্তুষ্টি এবং বিরক্তির নীতি,
যেটা হচ্ছে কি প্লেজার অ্যান্ড পেন। যে সমস্ত বিষয়গুলি শিক্ষার্থীর কাছে আনন্দময় সেগুলি শিক্ষার্থী নিজে থেকে করতে আগ্রহী হয়, আবার কিন্তু যেগুলি শিক্ষার্থীর কাছে বেদনাদায়ক সেগুলি সবসময় এড়িয়ে চলে। এটাও স্বাভাবিক, তাই তো? এটাও স্বাভাবিক। আমি যেখানে আনন্দ পাবো, ভালো করে বোঝো, আমি যে জিনিসটাতে আনন্দ পাবো সেই জিনিসটা আমার করতে ভালো লাগে, আর যে জিনিসটা আমি আনন্দ পাই না সেই জিনিসটা এড়িয়ে চলি। যেমন দেখি, আমি যখন ক্লাস করাই যখন আমি একটা জিনিস ফিল করি, যখন আমি বাংলা হোক, সাইকোলজি, ইভিএসের ক্লাস করাতাম তখন অনেক ছেলেমেয়ে লাইভে ক্লাস করতো, কিন্তু যখন আমি ইংলিশ ক্লাস করাতাম কেউ আর করতো না। কারণ কি? তারা ইংলিশ জিনিসটা পারতো না, আনসার করতে পারতো না, সেজন্য তাকে ভালো লাগতো না। কিন্তু যখন আমি বাংলা করাতাম, সহজ সহজ কোশ্চেন প্রশ্ন করাতাম, তখন তোদের আনসার করতে খুবই ভালো লাগতো, তাই প্রত্যেকে কিন্তু ক্লাস করতো। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে মানুষের এমন একটা ধর্ম কি, মানুষের এমন একটা ক্যারেক্টার যেটা মানুষকে আনন্দ দেয়, মানুষ কিন্তু সেই বিষয়টার প্রতি ঝুঁকে পড়ে। আর যে জিনিসটা মানুষকে কষ্ট দেয় সেই জিনিসটা থেকে মানুষ কিন্তু দূরে সরতে শুরু করে। এটাই কে বলছে কি সন্তুষ্টি ও বিরক্তির নীতি। তারপর দেখো নেক্সট বলছে শাস্তি ও পুরস্কারের নীতি, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে কেউ কেউ আনন্দের জন্য করে বা পুরস্কার পাওয়ার জন্য করে, আবার কেউ কেউ কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্যও করে। যেমন আমি তাকে বললাম যে কালকে তুই যদি পড়াশোনা করে আসিস আমি তোকে একটা পেন গিফট করব, সে কালকে পড়াশোনা করে আসলো। বা আমি যদি তাকে বলি যে কাল তুই যদি পড়াশোনা করে না আসিস আমি তোকে শাস্তি দেবো, তার জন্য সে পড়াশোনা করে আসলো। তাহলে জিনিসটা বোঝো, তাহলে এখানে রিওয়ার্ড পাওয়ার জন্যও সে কাজটা করছে বা পানিশমেন্টকে এড়ানোর জন্যও সে কিন্তু কাজটি করছে। ক্লিয়ার? তারপর চলে আসে প্রত্যাশার স্তর বা কিছু কি অ্যাসপিরেশন লেভেল। তাহলে দেখো, আমার একটা বাচ্চা আছে বাড়িতে, সেই বাচ্চাটার লেভেল আছে একরকম, কিন্তু তার বাবা চাই তাকে ডাক্তারি পড়াবে, কিন্তু ওই ছেলেটার মেধা ডাক্তারি পড়ার মতো নয়। জিনিসটা বোঝো? তাহলে আমি যদি তার প্রতি বেশি আকাঙ্ক্ষা দেখাই বা প্রত্যাশা করি, তাহলে কিন্তু সে কিন্তু কাজের প্রতি মনোযোগ দিতে পারবে না। তার এখানে কি বলছে, প্রত্যাশার স্তর মানে কি, প্রত্যাশার স্তর হতে তার লেভেল অনুযায়ী তার উপরে প্রত্যাশা করতে হবে। যেমন দেখো, একটা বাচ্চা ছেলে আছে, তাকে ক্লাস 2-এ পড়ে, আমি যদি তাকে গিয়ে আমি গুণ দিয়ে দিই, ক্লাস 2 এর ছেলেকে যদি একটা বড় গুণ দিয়ে দিই, সে কি করতে পারবে? পারবে না, সে আরও কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু তাকে যদি আমি তার পর্যায়ের সহজ কিছু দিই তাহলে কিন্তু তার সেই জিনিসটা করতে ভালো লাগবে এবং সে কিন্তু মোটিভেশন পাবে। এটাকেই বলছে কি প্রত্যাশার স্তর, অর্থাৎ তার চাহিদা অনুযায়ী তাকে বা তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, তবেই সে কাজের প্রতি মোটিভেশন পাবে। তারপর দেখো, তারপরে বলা হয়েছে প্রশংসা বা নিন্দা, যেটা ইউজ অফ প্যারিস অ্যান্ড ব্লেম। ঠিক আছে? প্রতিটি কাজকে প্রশংসা করা উচিত নয়, মাঝে মাঝে প্রয়োজন মতো নিন্দা করতে হবে, অন্যথায় সর্বদা প্রশংসা অপ্রসঙ্গিতার কারণ হতে পারে। আমরা বলি না একটা কথা প্রায় বলে থাকি যে আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে। কারণটা কি? একটা বাচ্চাকে আদর দেওয়া ভালো, তাকে যত্ন কেয়ার করা ভালো, কিন্তু এতটা কেয়ার যত্ন করা ভালো নয় যাতে সে ডিপেন্ডেন্স হয়ে পড়ে, সে দুষ্টুমি করতে শুরু করে। এটাই স্বাভাবিক। তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো ভালো কাজ করে তাকে প্রশংসা অবশ্যই করতে হবে, কিন্তু এমনটা নয় যে তার প্রত্যেকটা কাজই তোমাকে প্রশংসা করতে হবে। যখন আমরা তার প্রত্যেকটা কাজে প্রশংসা করতে শুরু করব তখন তার মধ্যে কিন্তু একটা অন্য মনোভাব তৈরি হবে, সে কাজের প্রতি সে অন্য মনোভাব তৈরি হবে, সে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করবে, যার ফলে সে তার লক্ষ্য বা চাহিদা থেকে কিন্তু সে দূরে সরতে শুরু করবে। তা এখানে বলা হয়েছে যে ব্যক্তিকে বা শিক্ষার্থীকে প্রশংসা করতে হবে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কাজে তাকে প্রশংসা করতে হবে, তাকে মাঝে মাঝে প্রশংসা করতে হবে। তারপর দেখো, তারপরে বলছে ফল সম্পর্কে ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক মানে কি? ধরো কোনো একটা কাজ সে করলো, বা ধরো আজকে আমি তোমাদের পরীক্ষা নিলাম, ঠিক আছে? তো পরীক্ষা নেওয়ার পর আমি তোমাদের খাতায় দেখালাম না, তাহলে তোমাদের কি বারবার পরীক্ষা দিতে ভালো লাগবে? লাগবে না। তোমরা তো চাও ফিডব্যাক, যে আমি কত নাম্বার পেলাম, আমার স্কোর কত হয়েছে জানতে চাই। তাহলে কি, যে কোনো কাজের জন্য কি করতে হবে? ফিডব্যাক প্রদান করতে হবে। যখন সে একটা শিক্ষার্থী নিয়মিত ফিডব্যাক পাবে তখন কিন্তু তার মধ্যে একটা প্রেরণা জাগ্রত হবে। তারপর দেখো নোবিলিটি। নোবিলিটি মানে নতুনত্ব। প্রত্যেকে চাই কোনো কিছু নতুনত্ব পেতে, নতুনত্ব কিছু করতে, কারণ নতুনত্ব মানুষের মধ্যে কী জায়গায়? মোটিভেশন জায়গায়। আমি রেগুলার যদি তোমাকে একই জিনিস করাই তোমার কিন্তু ভালো লাগবে না। আজ যেমন তোমাদের প্রেশনে ক্লাস করাচ্ছি, কালও যদি এই চ্যাপ্টারটা করাই, তারপরের দিন যদি এই চ্যাপ্টারটা করাই, ক্লাস করতে কি ভালো লাগবে? একদমই না। তাহলে মানুষের মধ্যে কি নতুনত্ব যেটা সেটা কিন্তু প্রেশনে জাগিয়ে তোলে। দেখো, নতুনত্ব শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। ম্যাকডুগাল কৌতূহলকে প্রাথমিক পক্ষ হিসাবে বর্ণনা করেছে। এটা পক্ষ না, এটা হবে পক্ষ। ঠিক আছে? তাহলে
তাহলে ম্যাকডুগাল কৌতূহল জিনিসটা বোঝো, যখন আমরা ম্যাকডুগালের থিওরি পড়বো তখন কিন্তু জিনিসটা জানবো। ম্যাকডুগাল কৌতূহলকে প্রাথমিক প্রক্ষোভ হিসাবে বর্ণনা করেছেন, ঠিক আছে। যে সমস্ত কাজের কাঠিন্যতা মাঝারি প্রকৃতির হয় সেই সমস্ত কাজের প্রতি ব্যক্তির প্রেরণা সবথেকে বেশি। দেখো, একটা ক্লাসরুমে যদি আমি কোনো শিক্ষার্থীকে কঠিন কঠিন অঙ্ক দিই, তার করতে একদম ভালো লাগবে না, কারণ সে পারবে না। আবার যদি তাকে একদম যোগ বিয়োগ দিই, তারও ভালো লাগবে না, কারণ সে একদম ইজি জিনিস। তাহলে তার মধ্যে প্রেরণা ধরে রাখার জন্য কি করতে হবে? প্রেরণা ধরে রাখার জন্য তার মধ্যে মিডিয়াম অর্থাৎ অ্যাভারেজ কোনো কিছু দিতে হবে। তাহলে কাঠিন্যতার মান থাকবে কি? অ্যাভারেজ, অর্থাৎ কিছু কিছু পারবে, কিছু কিছু পারবে না, কিছু কিছু মডারেট থাকবে, এরকম। তখনই তার মধ্যে একটা প্রেরণা তৈরি হবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে কোনো ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাসকে বলা হয় কি? সেলফ ইফিসিয়েন্সি। তাহলে সেলফ ইফিসিয়েন্সি এই পয়েন্ট টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে কোনো ব্যক্তি যখন নিজের প্রতি তার বিশ্বাস রয়েছে, নিজের প্রতি আশ্বাস রয়েছে, সেটাকে বলছে সেলফ ইফিসিয়েন্সি। অনেকে বলে না যে তুই কাজটা করতে পারবি না রে, সে বলে না না আমি পারবই, আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমি পারবই, আমি এটা করে দেখাবই। তাহলে এই যে তার মনের মধ্যে একটা বিশ্বাস শক্তি, এটাকে বলছে কি? সেলফ ইফিসিয়েন্সি। যখন কোনো ব্যক্তি কোনো কাজের জন্য বা কাজের প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখে, সেটাকে বলছে সেলফ ইফিসিয়েন্সি। ক্লিয়ার? তারপর দেখো ইনসেন্টিভ। ইনসেন্টিভটা কি? ইনসেন্টিভ বা হচ্ছে কি উদ্বোধকটা কি? যে সমস্ত বিষয়বস্তুগুলি শিক্ষণ প্রক্রিয়ায় প্রেরণা সৃষ্টি করে তাকে বলছে কি? ইনসেন্টিভ। বোঝা গেল? তাহলে ইনসেন্টিভটা কি? ইনসেন্টিভ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মনের মধ্যে প্রেরণা সৃষ্টি করে। হতে পারে পুরস্কার, হতে পারে শাস্তি, ঠিক আছে, হতে পারে প্রশংসা। এগুলো কি? এগুলো সবই কিন্তু একটা ইনসেন্টিভ। তাই যে সমস্ত জিনিসগুলো মানুষের মধ্যে প্রেরণা সৃষ্টি করে সেগুলোকে বলছে ইনসেন্টিভ। ক্লিয়ার হচ্ছে সবার? তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। বাকি যে আমাদের আরও রয়েছে এগুলো কিন্তু আমাদের এই আর ইউটিউবে দেওয়া হবে না। এই চ্যাপ্টারগুলো দেখো, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাস তোমাদের আমি লাইভ করাবো টিচমেন্ট অ্যাপে। তো আমাদের কিন্তু আজকে তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস করালাম। তো যারা আমাদের 2024-এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্লাসে তো ইউটিউবে পরপর পাবে না, মাঝে মধ্যে তোমাদের ইউটিউবে প্রদান করা হবে। আর রেগুলার ক্লাসের জন্য তোমাদেরকে অবশ্যই পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। আমাদের ফিজ খুবই কম রয়েছে, মাত্র মাসে 85 টাকা করে ফিজ পড়ছে, ঠিক আছে, মাত্র 85। ওকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাচ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল থেকে আমাদের লাইভ ক্লাস হচ্ছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু 1 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট করেছি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 96473000, আমি নাম্বারটা আবার বলছি, নাম্বারটা নোট করো 9647300217। এই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে। আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বা ইনফরমেশন দিয়ে দেবো। আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, দেখো 9647300217। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তোমাদের ফিস থাকছে মান্থলি 85 টাকা করে, যেটা 1 বছরে টোটাল হচ্ছে তোমাদের 1000 টাকা। অর্থাৎ 12 মাস তোমরা এক্সাম পর্যন্ত ক্লাস করতে পারবে শুধুমাত্র 1000 টাকা পেমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো তোমরা আর শুধুমাত্র প্রাইমারিতে অ্যাডমিশন নিলে তোমরা আপার প্রাইমারিরও ক্লাস করতে পারবে। এছাড়াও কিন্তু আমরা ফুড এসআই ক্লার্কশিপ, তোমার জিএনএম এনএম প্রত্যেকটার ক্লাস কিন্তু করাচ্ছি। তো তোমরা যেখানে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে ইনফরমেশন পুরোটা পেয়ে যাবে। ওকে, আর দেরি করো না, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, কারণ প্রশ্নের লেভেল কিন্তু অনেকটা ডিফিকাল্ট হবে, ঠিক আছে। দিন দিন দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই লেভেলেরই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা রাজ্যের এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে সব কিছু তোমরা কিন্তু পারো পরীক্ষা হলে। ওকে, থ্যাংক ইউ। আর ভিডিও ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু সমস্ত আপডেট ওখানেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।